গতকাল একটা লাইভ করার কথা ছিল, কিন্তু গতকাল অনেকটাই দেরি হয়েছে বাড়ি ফিরতে, তো গতকাল লাইভটা করতে পারিনি। আজকেও সকাল থেকে করতে পারিনি, সুযোগ হয়নি বেসিক্যালি। মানে আজকেই বাড়ি ফিরেছি, গতকাল রাতেই বাড়ি ফিরেছি, ফিরে আজ সকালে কিছু টুকটাক কাজ ছিল, ফলত সুযোগ হয়নি। তো এখনই লাইভটা করবো সিদ্ধান্ত নিলাম, কারণ এখন একটু সময় পেয়েছি, লাইভটা করে নিই, করে আবার কিছু কাজ আছে এবং সে কাজে ব্যস্ত হতে হবে। মোটামুটি আমাদের পরীক্ষা, তারপর তার কাট অফ, তার প্রশ্ন চ্যালেঞ্জ, মানে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আসে আর কি, সেই পর্বগুলো অন্তত এক প্রস্থ মিটে গেছে। তো তারপরে এখন যেটা পড়ে আছে সেটা হচ্ছে আবার ওই আইনি ব্যাপারটাই। সেটা নিয়ে কিছু জিনিস আমার মনে হচ্ছিল সকলের জানা উচিত, অনেকেই অনেকটা জানেন, তবু সেটা এসে একটা লাইভে বলা উচিত, একেবারেই পিটিশনারদের ডেডিকেট করে লাইভটা। আমি আজকে আর ওরকম করে অ্যানাউন্স করে নিই যে অমুক সময় অতটার সময় লাইভে আসছি, বিকজ ব্যাপারটা আমার খুব লজ্জাজনক লাগে আর কি ওরকম করে আসা। তো এখন প্রোগ্রামটা করে দিচ্ছি, যেগুলো বলার সেটা বলে দিই, টুকটাক যে জিনিসগুলো জানার বাকিরা যারা আছেন কোনো না কোনো সময় শেয়ার হয়ে দেখে নিতে পারে। এবার আমাদের কিউরেটিভ যেটা হবে আর কি, আমাদের যে কাজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কিউরেটিভ, এবং সেটাই প্রধান আইনগত উপায় যেটা আমরা করতে পারি এই মুহূর্তে। তার বাইরে সেই অর্থে আর তেমন কিছু নেই। শাওনবাবু একটা পিআইএল করেছেন, সার্টেনলি সেই পিআইএলটা আমাদের একটা পথ দেখাতে পারে। তো পিআইএলটা ছাড়া এবং এটা ছাড়া আর কি, কিউরেটিভ ছাড়া আর আমাদের সেই অর্থে আইনি উপায় সেরকম কিছু নেই। আমি পরামর্শ নিয়েছি, আমি প্রতিনিয়ত নিচ্ছি, এবং একাধিক আইনজীবীর পরামর্শ নিচ্ছি। আমাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড তিনি তো আছেন, তার বাইরে আরও যতটা পরামর্শ নেওয়া সম্ভব সবটাই আমি নিচ্ছি। তো রিভিউটা যেহেতু আমাদের বাই সার্কুলেশন হয়েছে, জিনিসটা একটু পরিষ্কার করে হওয়া দরকার আছে। অনেকেই অনেক কিছু জানেন না, এবার না জানার জন্য আর কি কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। এবার সবটা জেনে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত অবশ্যই সবসময় পিটিশনারের, যার মামলা তার ডিসিশন হওয়া উচিত, ঠিক আছে? এটা বাকিরা সাজেস্ট করতে পারেন, ইভেন আইনজীবীও, যে কোনো ভালো আইনজীবী আপনাকে তিনিও সাজেশনই দেবেন, ঠিক আছে? আলটিমেটলি ইটস অলওয়েজ পিটিশনার্স কল। পিটিশন যিনি করেছেন, যার ইন্টারেস্ট এখানে জড়িত, যার স্বার্থ জড়িত, তিনি সিদ্ধান্ত নেবেন। তো রিভিউ যেটা আমরা করেছি, সেই রিভিউটার পরে হচ্ছে কিউরেটিভ, এবং সেখানে আমরা রিভিউতে যে গ্রাউন্ডগুলো নিয়েছিলাম তার বেসিসে আমরা আবার এই জাজমেন্টটাকে আর কি চ্যালেঞ্জ করব, হ্যাঁ। এবং সেইটা তো সেখানে দাঁড়িয়ে দু একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, আমি দু একটা জিনিস পরিষ্কার করে দেবো, আর ইম্পর্টেন্টলি আমি কি করব সেটা জানাবো, আমরা কিভাবে এগোতে চাইছি, কি করব। প্রথম কথা, কিউরেটিভে সবার পিটিশনার হওয়ার প্রয়োজন নেই, এটা পরিষ্কার করে বলে দিই, ঠিক আছে? এখানে একটা ধারণা তৈরি হয়েছে এবং এটা আমার উচিত ক্লিয়ার করে দেওয়া। আমি অন্তত আমার সাইড থেকে এটা ক্লিয়ার থাকবো, এটা বলে দিতে চাইব। একটা ধারণা তৈরি হয়েছে যে কিউরেটিভে পিটিশনার ভিত্তিক রায় হয়। কিউরেটিভে পিটিশনার ভিত্তিক রায় নয়, সব জায়গাতেই পিটিশনার ভিত্তিক রায় হয়, ঠিক আছে? মামলা যিনি করেছেন, যার পিটিশন গেছে, যার কন্ডিশন নিয়ে আদালত আলোচনা করছে, তো তার ওপরে রায় হবে। তো আমার ওপরে যে রায়টা হয়েছে যে আমার সার্ভিস 31 ডিসেম্বর টার্মিনেটেড, সেটা তো 2010 সালের টিচারের ওপরে হয়নি। তো আমি একটা স্পেশাল ক্লাসে বিলং করি। আমি 2016 সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, যে পরীক্ষার সিলেকশন প্রসিডিওরটা চ্যালেঞ্জড, এবং সেটাকে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করেছে যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ, কাজেই আপনি আবার পরীক্ষা দিন, আপনাদের এই নিয়োগটা আমরা বাতিল করে দিলাম। তো আমি এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসেছিলাম বলে সেটা চ্যালেঞ্জ হয়েছে। 2010 সালের মাস্টারমশাই তো সেটা হচ্ছে না, বা 12 সালের মাস্টারমশাই তো সেটা হচ্ছে না, তাই না? তো কাজেই আমি একটা ক্লাসে বিলং করি, একটা পার্টিকুলার ক্লাস, সেই পার্টিকুলার ক্লাসের ওপরেই রায়টা
লাগু হয়েছে, ঠিক আছে। এবার ধরুন আমি এবং আরও একজন ব্যক্তি, সাপোজ এখানে আমি দেখছি আমার বন্ধু সন্দীপ ভিডিওটা দেখছে, তো আমি এবং সন্দীপ আমরা দুজনে 2016 SLST পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলাম। আমি কিউরেটিভ করিনি, সন্দীপ কিউরেটিভ করেছে। বাকি তো কন্ডিশন আমাদের সেম, আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে গেছি, একই রকমের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। ও যেভাবে আনটেন্টেড, আমিও সেভাবেই আনটেন্টেড। আমার ফেভারে এক্সট্রা কোনো পয়েন্ট নেই, ওর ফেভারে এক্সট্রা কিছু নেই। তফাৎ এটাই যে ও কিউরেটিভটা করেছে, আমি কিউরেটিভটা করিনি, ঠিক আছে। তো তার জন্য মানে আপনারা তো এখন সবাই ফেসবুক থেকে, গুগল থেকে, আপনারা কেন, আপনি, আমরা সবাই আর্টিকেল 14, 16 গুলে খেয়ে ফেলেছি, আর্টিকেল 14, আর্টিকেল 16 আমরা গুলে খেয়ে ফেলেছি। তা আর্টিকেল 14 যদি আপনি পড়েই থাকেন, সেটা তো অলরেডি সমানতার কথা বলছে। যারা সমান, যারা সেম ক্লাসে বিলং করে, তাদেরকে সেপারেট ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এই তো। তো আমার আর সন্দীপের তো কোনো তফাৎ নেই। আমি SLP করেছি, ও করেছে, আমি রিভিউ করেছি, ও করেছে। আর ওগুলো বাদ দিন, সিলেকশন প্রসেসে তো আমার আর ওর জায়গাটা সেম। আনটেন্টেড টিচার যাদেরকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার নাকি চেষ্টা করছিল, তার বাইরে তো আর কিছু এরকম নয় যে বাড়তি আমার ফেভারে আছে ওর নেই, বা ওর আছে আমার নেই। তাহলে একটা কিউরেটিভে যাওয়ার জন্য, জাস্ট পিটিশন ফাইল করার জন্য ওর চাকরি থেকে যাবে, আমার চাকরি চলে যাবে? না, এটা হয় না, ঠিক আছে। এটা বাস্তব নয়, এটা হবেও না। সবাইকে পিটিশনার করার প্রয়োজনীয়তাটা অন্য, সেটাতে আমি আসছি, কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে। যদি বাই চান্স ওর থেকে যায়, আমার চলে যায়, আমি আবার আদালতে আলাদা করে মামলা করব। বিকজ যে কোনো ফ্রেশ কজ অফ মোশন তৈরি হলেই তার এগেনস্টে আপনি আদালতে যেতে পারেন। ধরুন একটা জাজমেন্ট এলো, যে জাজমেন্টে ওর চাকরিটা থাকলো পিটিশন করার জন্য, আমার চলে গেল, সেটা তো একটা ফ্রেশ কজ অফ মোশন। আমি তার এগেনস্টে আবার আদালতে গিয়ে হাজির হবো, যে ধর্মাবতার ওর তাহলে থাকলো, আমার চলে গেল কি করে, তাহলেই তো থেকে যাবে। তো ব্যাপারটা কিন্তু এরকম নয়, ঠিক আছে। এটা পরিষ্কার করে দিচ্ছি যে কিউরেটিভের সকলে মিলে আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই পিটিশন ফাইল করতে গেলে সেটা একটা ক্লামজি ব্যাপার হবে, সেটা খুব একটা ভালো হবে না, সুবিধাজনক হবে না। কেন? তার কারণ কিউরেটিভটা হচ্ছে রিভিউয়ের ওপরে বেসড, ঠিক আছে। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই এটুকু সচেতনতা আপনাদের এসছে যে আপনারা বেসিক আইনি জিনিসপত্রগুলো খোঁজ রাখছেন। সেটা না রাখলে কিন্তু আপনাদের তরফে অসুবিধে। মানে একজন পিটিশনারের বা একজন ক্লায়েন্টের কিন্তু দায়িত্ব তার মামলার কিছু খোঁজখবর রাখা। আমরা রাখিনি বলে আজকে এই কন্ডিশনে দাঁড়িয়েছি। আমরা চুরি করে চাকরি পাইনি, এটা পরিষ্কার, কিন্তু আমরা অ্যাওয়্যার ছিলাম না আমাদের কোথায় কখন গিয়ে দাঁড়াতে হতো, কি প্লি করতে হতো, কোন কথাগুলো বলতে হতো। তার জন্য অলরেডি আমাদের এই অবস্থা। এরপর যদি আমরা কোথাও গিয়ে একটা সতর্ক না হই, তাহলে যে কটা কষ্টের টাকা আমার আপনার আছে সেটা কিন্তু নষ্ট হবে, ঠিক আছে। খুব ভালো, মানে পরিষ্কার করে বলছি আমি। সবাই মিলে পিটিশনার হলে সেটা একমাত্র কার লাভ জানেন? উকিলের লাভ, কোর্টেরও লাভ। ইভেন সে পার পিটিশনার পয়সা করে নেয়, ঠিক আছে, তো তার লাভ, ঠিক আছে। যে কোর্ট আপনাকে এখনো বিচার দিতে ব্যর্থ, আপনি তারই পকেট ভরছেন, ঠিক আছে, তো কোর্টের লাভ। লয়ারের সার্টেনলি লাভ। এবার লয়ারদের অবশ্যই ভাগ আছে, এবং ভালো আছে, মন্দ আছে, সবই আছে। এবার তারা তো প্রফেশনাল, তিনি কাজ করবেন, তাকে তো আপনাকে ফিস দিতেই হবে, ঠিক আছে। আপনি দুজনের জায়গায় 5 জন নিয়ে যাবেন, 4টের জায়গায় 50টা SLP নিয়ে গিয়ে হাজির করবেন, 2টোর জায়গায় 25টা রিভিউ ড্রাফট পড়াবেন, তার ক্লারিক্যাল কাজ বাড়বে, সে তো চার্জ করবেই। একটা কথা বলুন, নাম্বারস দিয়ে আমাদের কী লাভ হয়েছে? আমি এই কথাটার আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং, আমি সেখানেও বলেছিলাম, আমি আপনাকেও জিজ্ঞেস করছি। আমরা তো নাম্বারস অলরেডি সুপ্রিম কোর্টের সামনে রেখেছিলাম। 26,000 চাকরি চলে যাবে, 19,000 যোগ্য ছেলে মেয়ে, 180টা রিভিউ ফাইল হয়েছে। নাম্বারস কোথাও কোনো বেনিফিট দিয়েছে? আমরা কি কোথাও কেউ নাম্বারসের বেনিফিট পেয়েছি? 26,000, 19,000, 180, এতগুলো পরিবার, ঠিক আছে, 19,000 হচ্ছে আপনার যোগ্য ছেলে মেয়ে, তার অর্থ হচ্ছে কম করে 1-1.5 লাখ সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছেন, বাচ্চারা হচ্ছে, সবই তো। আমরা তো নাম্বারস অলওয়েজ সুপ্রিম কোর্টের সামনে রেখেছি। নাম্বারস তো সেই অর্থ সুপ্রিম কোর্টকে মুভ করাতে পারেনি, তাই না? এবার এতগুলো SLP, এতগুলো মানুষ তার এতগুলো SLP করেছিল, এতগুলো SLPর এগেনস্টে এতগুলো রিভিউ হয়েছে। আবার রিভিউ আবার আমাদের আরও ভাগ তৈরি হয়েছে। প্রথমে সুপ্রিম কোর্টের অরিজিনাল মামলায় ভ্যালিডিটি প্যানেল, এক্সপায়ারি প্যানেল এত ছিল না, ঠিক আছে। এরপর যখন রিভিউ হলো, তখন রিভিউয়ে আমরা আরও কিছু গ্রাউন্ডস তৈরি করলাম। SC STদের গ্রাউন্ডস আছে, ঠিক আছে, ডিজেবল ক্যান্ডিডেটসদের হয়েছে, ভ্যালিডিটি প্যানেল বলে 1, 2, 1, 3 হয়েছে, এক্সপায়ারি প্যানেল মানে তার পরেরগুলো হয়েছে। অর্থাৎ SLP ছিলই,
রিভিউতে তার মধ্যে আরও ভাগ তৈরি হয়েছে, ঠিক আছে। এরপর আপনি কিউরেটিভে যাবেন। কিউরেটিভ যখন তৈরি হবে, সেই কিউরেটিভ তৈরির ক্ষেত্রে তার উৎপত্তি হচ্ছে রিভিউগুলোর উৎপত্তি হচ্ছে এসএলপিগুলো এবং জাজমেন্ট, ঠিক আছে। এরা অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড। এবার সব মিলিয়ে আলটিমেটলি কত রকমের জিনিস নিয়ে আপনাকে একথাভাবে বুঝতে পারছেন। অর্থাৎ সবাইকে যদি আপনি ভাবেন যে সবাইকে নিয়ে এসে একটাই কিউরেটিভ ফাইল করে দেবো, সেটা তো সম্ভব হবে না, ঠিক আছে। যে যার রিভিউতে যেমন গ্রাউন্ডস নিয়েছিল তার উপর ডিপেন্ড করবে। এবং আমি পরিষ্কার করে বলছি, লয়ার্সের কাজ বাড়বে। আপনি তাকে 4টে এসএলপির জায়গায় যদি 40টা এসএলপি পড়ান, ঠিক আছে, তাকে যদি আপনি 5টা রিভিউয়ের জায়গায় 50টা রিভিউ ড্রাফট থেকে কিউরেটিভ তৈরি করতে পারেন, এবং যদি কিউরেটিভ অনেকগুলো হয়, সাপোজ আপনার এই সমস্ত গ্রাউন্ডস নিয়ে দেখা গেল ডিসেবল ক্যান্ডিডেটস বা ভ্যালিডিটি প্যানেল বা এক্সপায়ারি প্যানেল বা আপনার হচ্ছে এসসি এসটি, এই সব কিছু মিলিয়ে দেখা গেল আপনার কিউরেটিভও অনেকগুলো হলো। এবার এই যে এতগুলো কিউরেটিভ আপনি করলেন, তো সেগুলো তো সবগুলোরই ফিট সার্টিফিকেট লাগবে। এক একটা ফিট সার্টিফিকেটের জন্য আপনাকে সিনিয়র কাউন্সিলকে দিয়ে সিগনেচার করাতে হবে। সিনিয়র কাউন্সিল উইল প্রডিউস দ্যাট ফিট সার্টিফিকেট। তাহলে সিনিয়র কাউন্সিল তো আর ফ্রিতে ফিট সার্টিফিকেট দেবেন না, তিনি প্রফেশনাল, আপনি চাইতেও পারেন না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আপনার এই কষ্টার্জিত অর্থটা আপনি কাকে দিচ্ছেন? যে লিগাল সিস্টেম থেকে আপনি একদিনে এত সুবিচার পেয়ে এসছেন, ঠিক আছে, যারা আপনাকে এত সুন্দর করে আপনাকে আপনার অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, আপনি আবার না আমাকে পিটিশনার হতে হবে, ঠিক আছে, সেই চক্করে গিয়ে আপনি তো তাদের পেট মোটা করছেন। তারা জাস্টিফাইড নিচ্ছে, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা কাজ করবে, পয়সা নেবে। তারা তো বলেননি যে আপনারা সবাই এসে পিটিশন ফাইল করুন। এটা তো আপনার জেদ যে আমাকেও পিটিশনার হতেই হবে। আপনি পিটিশনার হয়ে কি পাবেন সেটা একটা কাজ করুন তো, এরকম যাদের ডাউট আছে 1000 জন মিলে 200 টাকা করে দিন, ঠিক আছে, দিয়ে একজন ভালো আইনজীবীর কাছে যান, মাথাপিছু খরচ খুব কম হবে, দিয়ে আইনজীবীকে জিজ্ঞেস করুন তো যে আমরা যদি কিউরেটিভে না যাই, যদি মানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা পিটিশনার না হই, আমাদের কি ক্ষতি হবে স্যার আমাদের বলুন। এটা কি পিটিশনার বেসড জাজমেন্ট হতে পারে? আমাদের কি যদি আমরা এই মামলায় অংশ না নিই, তা মানে সরাসরি পিটিশনার হিসেবে অংশ তো নিতেই হবে, আপনি না চাইলেও আপনি এই মামলার অংশ। ইনফ্যাক্ট আমরা তো জানতাম না, যখন আমাদের চাকরি চলে গেল বা যে মামলার কন্টিনিউশনে আমাদের ক্ষতি হলো, ভাবুন তো, তখনও তো আপনি অংশ নেননি, তার জন্য কি পাল্টেছিল আপনার ওপর রায়, ঠিক আছে। তো যদি একটু খোঁজখবর নেন, আমি দেখুন আমি রোজই শিখছি, আমি বিশাল আইন জানি তা নয়, ঠিক আছে, আমি রোজই শিখছি। যেটুকু আমাকে আমার আইনজীবীরা বলেছেন, যেটুকু যাদের সঙ্গে আমি কনসাল্ট করছি তারা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে মামলাটা এখানে যেটা হয়েছে ট্রিটমেন্টটা, সেটাকে বলে ইন রেম, মানে আমাদেরকে একটা কমিউনিটি বলে ট্রিট করা হচ্ছে, একটা টোটাল কমিউনিটি, ঠিক আছে, যে কমিউনিটির একই রকমের বৈশিষ্ট্য, যে কমিউনিটির আমাদের একই রকমের বৈশিষ্ট্য, আমরা একটা পার্টিকুলার সিলেকশন প্রসিডিওর দিয়ে এসেছি, সেই সিলেকশন প্রসিডিওরটা চ্যালেঞ্জ হয়েছে এবং তার এগেনস্টে আমাদের জাজমেন্ট হচ্ছে। আজকে মনে করুন তো সমস্ত ইন সার্ভিস কি গিয়েছিলেন মামলা করতে, ইন সার্ভিসের তো একটা ফেভারে জাজমেন্ট এসছে যে তারা আবার আগের চাকরিতে জয়েন করবেন, যা বেনিফিটস অল দ্যাট বেনিফিটস তারা নিয়ে যাবেন, ঠিক আছে, তো তাদের একটা পোর্শন এসে মামলা করেছিলেন। এই যে আমাদের সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়ে গেল, নাল অ্যান্ড ভয়েড, সবাই যে আবার পরীক্ষা দিল, ওয়েটিংদের কি সবাই এসে মামলা করেছিল? 22 লাখ লোক এসে মামলা করেছিল যারা পরীক্ষা দিয়েছিল সবাই। তারা তো যারা ছিলেন বিপক্ষ আইনজীবী তারা তো এখন পার্সোনাল জেটে আসতেন, ঠিক আছে, চপারে নামতেন এসে হাইকোর্টে, ঠিক আছে, তা তো হচ্ছে না। তাহলে সবার লাফিয়ে মামলা করতে যাওয়ার কোনো কারণ নেই, জাজমেন্টটা ওভাবে হবে না, ঠিক আছে। আমাদের কাজরা যেটা করতে হবে, আমরা অলরেডি কোয়ান্টিটি দিয়ে হিট করার চেষ্টা করছি সুপ্রিম কোর্টকে, 26,000, 19,000, 180টা রিভিউ, ঠিক আছে। এবার কোয়ান্টিটি ছাড়ুন, আসুন আমরা কোয়ালিটিকে হিট করার চেষ্টা করি, ঠিক আছে। একটা ড্রাফট, যে ড্রাফটটা কনক্লুসিভ, যেখানে অন্তত জিনিসপত্রগুলো আমরা সব লিখবো, আমি বলতে পারি না যে নিশ্চিতভাবেই আমরা জিতে যাব, কেউ বলতে পারবে না, ঠিক আছে। ইনফ্যাক্ট সেই নিশ্চয়তাটা আছে বলেই লোকে এরকম করে বলছে যে দেখুন পিটিশনার হোক, পিটিশনার না হলে কিন্তু মুশকিল আছে, পিটিশনারদের ফেভারে হতে পারে। তাদের দেখুন গাজান হয়তো অর্ধেক লোক নিশ্চিত যে কারোরই ফেভারে যাবে না, তো পিটিশনারদের যখনই ফেভারে যাবে না তখন নন পিটিশনারদের ফেভারে যাওয়ার তো প্রশ্নই নেই, ঠিক আছে। তো কাজেই এমনিতেও কিউরেটিভের চান্স অবশ্যই যথেষ্ট পরিমাণে কম, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে যদি পিটিশনারদের ফেভারেই না আসে, নন পিটিশনারদের নিয়ে কোনো সমস্যা নেই, তো তাই সেই কারণে এরকম কথাবার্তা বলা হচ্ছে।
কিন্তু আমাদের মামলাটায় আমি খুব পরিষ্কার করে সহজ সরল করে বলছি, সুনিশ্চিত করে বলছি, ধারণার কথা বলছি না, সুনিশ্চিত করে বলছি, কারণ অনেক জনের পরামর্শ আমি নিয়েছি। তারা প্রত্যেকে বলেছেন আমাদের এই মামলায়, এই কিউরিয়েটিভে পিটিশনার বেসড জাজমেন্ট হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, যিনি আদালতে যাবেন এবং যিনি যাবেন না, দুজনের জন্য সেম জাজমেন্ট আসবে। কাজেই জিনিসটাকে জটিল করে লাভ নেই। জটিল করলে যেটা হবে, আমাদের এই প্রসেসটার লেন্থটা বাড়বে, সময় বেশি লাগবে, খরচ বেশি হবে। ঠিক আছে, একটা সময় আসে যখন আপনাকে খরচ খরচা নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, 31 ডিসেম্বর অবধি সবাই কন্টিনিউ করছে। এক্সাম একটা এমন জিনিস যেটা ইন্ডিভিজুয়াল স্কিল বেসড। আমাদের মধ্যে অলরেডি ভাগ শুরু হয়ে গেছে। কেউ ভালো পরীক্ষা দিয়েছেন, কেউ খারাপ পরীক্ষা দিয়েছেন, এবং সেগুলো খুব স্বাভাবিক। আমি নিজেই খুব একটা ভালো পরীক্ষা দিইনি, আমি এই সেগমেন্টটায় অত্যন্ত বেশি ঢুকেছিলাম এবং আমি মন থেকে এটাকে মানতেই পারি। যাই হোক, হোয়াট এভার, আমি নিজে কিন্তু কিউরিয়েটিভ করব না। আমার সঙ্গে আমি কিছু লোককে দিয়ে করাবো, আমি যাতে এটা কারোর মনে না হয় যে এই লোকটা কিউরিয়েটিভ তো করছে, আমাদেরকে ইয়ে করছে, বোঝাচ্ছে যে যাতে না করা হোক। আমি নিজেই কিউরিয়েটিভ করবো না। ঠিক আছে, যারা আসবেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিউরিয়েটিভটা ফাইল করব, এবং সেখানে আমরা এসএলপি দেখে, ড্রাফট দেখে কিছু লোককে আমরা নির্বাচিত করব। সেই নির্বাচিত 4 জন 5 জন যতজন হবে, যাদেরকে একটা কিউরিয়েটিভে নেওয়া যাবে, একটা ড্রাফট ফাইল করা যাবে, একটা ফাইনাল করা যাবে, তার মাধ্যমেই আমরা করব। অনর্থক অনেক মানুষকে নিয়ে আমরা কিউরিয়েটিভ করতে যাব না, কারণ আমার অনেক টাকা নেই। খুব পরিষ্কার করে বলছি। এবার তাহলে সবাইকে পিটিশনার করার প্রয়োজনটা কেন করছে? কেউ কেন সবাইকে ডেকে এনে পিটিশনার করছেন? তার কারণও আমরা মাস্টারমশাইরা, আমি খুলেই বলছি, আমরা মাস্টারমশাই দিদিমণিরা কারণ। আমি এর আগে একটা ওই রিভিউয়ের সময় একটা ফান্ড রেজের একটা কল দিয়েছিলাম, খুব বেশি টাকা ওঠেনি, অল্পই টাকা উঠেছিল। শুধু তাই নয়, আপনাদের শুনলে মানে এখন তো না বলার কোনো কারণ নেই, যে টাকাটা উঠেছিল তার মধ্যে মোর দ্যান 50% আমার ব্যক্তিগত পরিচয় থেকে এসেছিল। তারা আমাকে চ্যানেল বলে টাকা দিয়েছিলেন, অর্ধেক লোক স্কুলে কর্মরতও নন, এডুকেশন সিস্টেমের সঙ্গে যাদের যোগ নেই, তারা অন্য অন্য বিভাগে কাজ করেন, তারা আমাকে চিনতেন, আমাকে ভালোবাসতেন, সেই হিসেবে দিয়েছিলেন। কেন এই কথাটা বললাম? এটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা। আমাদের সমস্যাটা হচ্ছে এইখানে, এটা মূল সমস্যা। মঞ্চগুলো পিটিশনার করতে চাইছে আপনাকে, তার প্রথম এবং প্রধান কারণ এটাই, পিটিশনার না করলে আপনি চলে যাবেন। রাগ করবেন না, দুঃখ পাবেন না, আমি খারাপ কথাটা পরিষ্কার করে বলাই পছন্দ করি। আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। কালকে যখন মামলা লড়বে, যে ছেলেটা মামলা করেছে, ওকে ওর অ্যাডভোকেট অন রেকর্ডের সঙ্গে বুঝে নিতে হবে, ওকে লয়ার্সের সঙ্গে বুঝে নিতে হবে, কারণ আপনি তো বিনিপাত্তা হয়ে যাবেন। আপনার যে দায়বদ্ধতা আছে মামলায়, আপনার যে টাকাটা দেওয়ার কথা, ঠিক আছে, পিটিশনার না হলেও আপনি পিটিশনার হননি, কিন্তু আপনি তার বেনিফিটটা ড্র করবেন। দ্যাট ইজ কোয়াইট সার্টেন যে বেনিফিটটা আসবে। যদি মামলা জেতেন, সবাই বেনিফিট পাবেন, এটা পরিষ্কার। ঠিক আছে, এটা কোনো সন্দেহ নেই, আমি পরিষ্কার কথা পরিষ্কার করেই বলি। কিন্তু তবু আপনাকে দায়বদ্ধ করে রাখার জন্য পিটিশনার করা হয়। তো সবাই তো যথেষ্ট ম্যাচিওর, সবাই একটা পরিণত বয়সে পৌঁছেছেন, স্কুল শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যুক্ত আছেন। আমি সকলকে বলবো, সত্যিটা জানুন, যা রায় হবে সবার হবে। যদি একটা কিউরিয়েটিভ ফাইল হয় সবার তরফ থেকে, এবং সেই কিউরিয়েটিভটা যদি যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্য হয়, তাতে যদি আমরা যে পয়েন্টসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে হিট করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি। কী হবে আমি স্টিল বলতে পারি না, কারণ যা সিদ্ধান্ত নেবেন সেটা জাজেদের হাতে, কেউই বলতে পারে না। কিন্তু আমি বলতে চাই এটাই, যে একটা কিউরিয়েটিভ যা করতে পারবে, 10টা কিউরিয়েটিভ তাই করতে পারবে, যদি প্রপারলি ডিজাইনড হয়, যদি প্রপারলি ড্রাফট লেখা হয়। কারণ প্রথমে বাই সার্কুলেশনই হবে। প্রপারলি যদি সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, যদি আমরা প্রপারলি ড্রাফটটা লিখতে না পারি, যদি আমরা প্রপারলি জিনিসটাকে কোর্টের সামনে তুলে ধরতে না পারি এখনও, তাহলে আপনি 1000 কিউরিয়েটিভ করলেও কিছু হবে। খুব সহজ করে বলছি, সব কাজ সংখ্যার ওপরে নির্ভর করে না। যদি ক্লাস 12-এর একটা ফিজিক্সের প্রবলেম সলভ করতে হয়, তাহলে আমার যে 3 বছরের মেয়ে আছে না, ওরকম 1000 মেয়েকে পাঠালেও হবে না, কিন্তু আমি একা গেলে কাজটা করতে পারবো। সংখ্যা সব কিছু ডিসাইড করে না। একটা মেটালিক সারফেস থেকে যদি ইলেকট্রন এমিশন করতে হয়, তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির একটা ফোটনও কাফি হতে পারে, ওয়ারাস তার নিচের ফ্রিকোয়েন্সির আপনি
কয়েক কোটি ফোটন দিয়ে হিট করলেও হবে না, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝুন, খুব সহজ ব্যাপার। আমাদের একটা ড্রাফট বানাতে হবে, যে ড্রাফটটাতে আমরা যতটা সম্ভব কংক্রিট এবং যা প্রয়োজনীয় তথ্যাদি, যা প্রয়োজনীয় আর্গুমেন্ট, সেটা আমরা দেব। কিউরিওটিভের জায়গাটা এমনিতেই বিশাল নয়, ঠিক আছে? আমাদের অনেক কিছু লেখার স্কোপ আছে, এরকম নয়, ঠিক আছে? যে আর্গুমেন্টগুলো আমাদের দেওয়ার, সেগুলো প্রপারলি প্লেস করে আমাদের একটা রেডি করতে হবে এবং সেটাকে আমরা সাবমিট করব। এখানে সমস্ত পিটিশনারকে যোগ দিতে হবে এরকম নয়, কিন্তু দায়বদ্ধতার হাতটা ছাড়লে হবে না। এটা আমার আপনাদের প্রত্যেককে সর্বান্তকরণে অনুরোধ। এটা বলছি মানে এরকম নয় যে ব্যাস তাহলে তার কোনো চিন্তা নেই, তাহলে তো যাই রায় হবে আমরা সবাই ইকুয়ালি বেনিফিটেড হব, তাহলে আমরা কোনো দায় নেই। দায় নিতে হবে। পিটিশনার না হলেও আমি আবারও বলছি, একটা বিশাল সংখ্যা আছে এবং আইনি পথ একমাত্র পথ যাতে 15,400 জনের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আমি তো বলবো 15,400 নয়, এসএলএসটি যা ফয়সালা হবে এখন মোটামুটি এটা পরিষ্কার, আরএলএসটিতেও প্রায় সিমিলার জাজমেন্ট আসতে পারে, ঠিক আছে? তো কাজেই আমরা কিন্তু 19,000 ছেলে মেয়েকেই রক্ষা করতে পারি এবং সেটা শুধুমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমে, এই আইনি পথের মাধ্যমে। এক্সাম মানেই একটা ইন্ডিভিজুয়াল স্কিলের কোয়েশ্চেন এবং সবাই সমান পরীক্ষা দেননি, দিতে পারেন না। আমার সঙ্গে এমন মানুষজনের কথা হয়েছে যারা অসুস্থ, আমার সঙ্গে এমন মহিলাদের কথা হয়েছে যারা কেউ 8 মান্থস প্রেগনেন্ট, তারা কোনো রকমের পরীক্ষা দিয়েছেন। প্রেশারে এমন হয়েছে কেউ যারা এক্সাম হলে অসুস্থ হয়ে পড়েছেন, ইভেন নিজের রোল নাম্বার ভুল করেছেন। এমন একজনের সঙ্গে কথা হয়েছে, আমি নাম বলছি না, আধার কার্ডের নাম্বার নিয়ে গিয়েছিলেন, সেই আধার কার্ড প্রত্যেকের ছিল, আইডেন্টিটি ছিল, রোল নাম্বারের জায়গায় আধার কার্ডের ইয়েগুলো গোল পাকিয়ে চলে এসেছেন, পরে কারেকশন করেছেন কেটে, হোয়াট এভার। কিন্তু কি কন্ডিশনে যারা আনটেন্টেড ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছেন তারাই জানেন। এটা বাইরেকার লোকের পক্ষে অনুভব করা সম্ভব নয়। যারা ফেস করেছে তারাই জানে, ঠিক আছে? যে সব আছে আর সব চলে যাবে, এটার মধ্যে এটা কি বিভৎস ব্যাপার তারাই জানে। তো আসুন আমরা মামলাটাকে সবাই মিলে সাহায্য করি। এটা শেষ আইনি যুদ্ধ, এরপরে আর কিছু নেই। আমি আগের দিনও কথা বলেছি এবং যেহেতু কিউরেটিভ হচ্ছে, কিউরেটিভের পরে আর রিট করার প্রভিশন থাকছে না। কি থাকছে? পিআইএলটা আছে শাওন স্যারের, তো পিআইএল একটা আছে সার্টেনলি, কিন্তু স্টিল আমরা তো কিউরেটিভটাকেই মেন স্ট্রিম সলিউশন ধরবো, কারণ সরাসরি পিটিশনার ইনভলভড। আর পিআইএলটা অবশ্যই আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যাই হোক, যেহেতু খুব বেশি পথ নেই, প্রত্যেকটাকেই আমাদের যথাসাধ্য প্রচেষ্টা সেখানে করতে হবে। যদি আপনি এই মুহূর্তে টাকাটাকে বাজে খরচা না করেন, আমাকে পিটিশনার হতেই হবে জেদ করে, ঠিক আছে? তাহলে সেটা বরং যদি বাই চান্স মামলাটা আমরা ওপেনে আনতে পারি, ওপেনে আনলে তো তখন আপনি যে কোনো সিনিয়র কাউন্সিলকে নিয়ে হয়তো নাও যেতে পারেন মামলায়। তখন হয়তো আপনি সত্যি মানে আর কি হেভি ওয়েট কাউকে নিয়ে যেতে চাইলেন, এমন কাউকে নিয়ে যেতে চাইলেন যিনি একটা সুপ্রিম কোর্টে একটা প্রমিনেন্ট ফিগার। তো তার জন্য টাকাটা রাখুন, নাহলে সুবল সেরনের বাচ্চাটাকে দিন, সন্তোষ মণ্ডলের বাচ্চাটাকে দিন, ঠিক আছে? বরং সেটা করুন। তারা আমাদের সহকর্মী, সহযোদ্ধা, পরীক্ষাতে বসতে পারেননি, তাদের পরিবারগুলো ভেসে যাচ্ছে, বরং সেখানে চলুন আমরা কিছু করি, পাশে থাকি। কিন্তু আমি পিটিশনার হব জোর করে, জেদ করে, ঠিক আছে, দিয়ে গোটা জিনিসটা একটা ক্লামজি হয়ে যাবে। আমি অবশ্যই বারণ করছি না, আমি আমার সাজেশনের কথা বলছি। আমি নিজে পিটিশনার হচ্ছি না বলে বলতে পারছি, ঠিক আছে? মানে আপনার এসএলপি, আপনার রিভিউ ড্রাফট সব ধরে নেড়ে চেড়ে লয়ার্সরা বলবেন যে না, এটা তো একটা কিউরেটিভ করা যাচ্ছে না, এটার জন্য 6টা করতে হবে। এবার 6টা কিউরেটিভ করতে হবে, 6টা কিউরেটিভের জন্য 6টা ফিট সার্টিফিকেট, সিনিয়র কাউন্সিল 6টা সই করবেন, 6টা সই করে উনি 6 দুগুণে 12 লাখ টাকা নিয়ে চলে যাবেন। হোয়াট এভার কী অ্যামাউন্ট নেবেন আমি জানি না, কিন্তু যে অ্যামাউন্টটা বললাম সেটা তো নেবেনই। তো অলরেডি তো এই জুডিশিয়ারি সিস্টেমের পেট মোটা করেছেন, নিজের কষ্টের টাকা দিয়ে অনেক পেট মোটা করেছেন লয়ার্সরা। এখান থেকে এই গোটা ব্যাপারটা যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে তাহলে শুধুমাত্র লয়ার্স। তারা প্রচুর টাকা এখান থেকে আয় করেছেন, ন্যায্য আয় করেছেন। আমি বলছি না তারা গলায় ছুরি মেরে নিয়ে চলে গেছেন, কিন্তু আপনার ভয়ের ফসল সেটা। আমরা প্রপারলি প্ল্যান করতে পারিনি অলরেডি মামলাটাতে। তো এখন শেষ ধাপে এসে আমাদের সেই প্রপার প্ল্যানিংটা করা উচিত। আমরা কতজন পিটিশনার হলো, কি সংখ্যায় আমরা পৌঁছলাম, সেটার চাইতে বরং আসুন কি বলবো, কি লজিক হবে সেটাতে আমরা মন দিই।
হ্যাঁ, বরং যদি এর বাইরে কোনো মামলা থাকে সেগুলোতে আপনারা সহযোগিতা করেন, সেটা বরং করুন। ঠিক আছে, হয়তো দেখা গেল যে এর বাইরে হয়তো অন্য কোনো এসএলপি চলছে, আমি সবের খোঁজ রাখছি না, হতেই পারে যে এখনও কোনো এসএলপি এক্সিস্ট করছে যার ডেট রয়েছে, হতেই পারে এখন কোনো এমন কোনো মামলা রয়েছে এইটা সংক্রান্ত যেটা ডেট রয়েছে অ্যাপার্ট ফ্রম দিস কিউরেটিভ। তো তাহলে ঠিক আছে, সেখানে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। কিন্তু সবাই মিলে কিউরেটিভ করা, এটা কোনো কিউরেটিভ উৎসব হচ্ছে না, এটা কোনো কিউরেটিভ মেলা হচ্ছে না যে আমাদের সবাইকে গিয়ে একটা আইসক্রিম নিয়ে আসতে হবে, এরকম নয় ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ, কেন আমি আবারও বলছি, কেন সবাই ভয় পাচ্ছে, কেন সবার পিটিশনার মডেলটা পছন্দ, পিটিশনার করে নেওয়া, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটাই, আমরা দায়বদ্ধ নই। আসুন আমরাও আমাদের তরফে দায়বদ্ধতাটা রাখি, যে মামলাতে হয়তো নাম একজনের থাকবে বা দুজনের থাকবে বা ম্যাক্সিমাম 5 জনের থাকবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা ওদের বাবা শ্রাদ্ধ হচ্ছে, ওরাই খরচটা করবে, তা নয়। আমরা যারা থাকবো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা ফান্ড সাপোর্ট করা, এবং সবাই মিলে বিয়ার করলে এটা খুব বেশি খরচের ব্যাপার নয়। সবাই মিলে আমরা আসুন, ম্যাক্সিমাম যতগুলো সিনারিও আছে ততগুলো ক্রিয়েটিভ ফাইলও হতে পারে, যে যারা ভ্যালিডিটি প্যানেল তারা একটা চাইলেন আমাকে একটা ফাইল হবে, ঠিক আছে, যদিও সেগুলো আলটিমেটলি খুব বেশি গুরুত্ব থাকবে বলে আমার আর মনে হয় না, তবু হতেই পারে। অথবা যারা ডিসেবলড ক্যান্ডিডেটস তারা মনে করলেন যে আমাদের একটা গ্রাউন্ড আছে, যারা টার্মিনাল ইলনেস, যদিও টার্মিনাল ইলনেসকে আগের দিন আমি দেখেছি কোর্টে কীভাবে ট্রিট করা হয়েছে, তবুও যারা ক্যান্সার আক্রান্ত তারা মনে করতে পারেন যে হ্যাঁ আমরা একটা স্পেশাল ক্লাস, ঠিক আছে। কিন্তু আমি আর আপনি স্রেফ আমার নাম পল্লব দত্ত, আপনার নাম সঞ্জীব বিশ্বাস, বা আমার নাম পল্লব দত্ত, আপনার নাম কৃষ্ণেন্দু ঘোষ, তার জন্য আমরা একটা মানে ক্রিয়েটিভ ফাইল করব, এটা জাস্টিফাইড নয়। আমি ল এভাবে ট্রিট করে না। সবাই তো আপনারা আর্টিকেল 14, 16 সব মানে সবাই তো পড়ে ফেলেছেন, গুলে খেয়ে ফেলেছেন, ঠিক আছে, যে ইকুয়ালিটি বিফোর ল। তা ইকুয়ালিটি বিফোর ল ভায়োলেট হয়ে যাবে না যদি আমাকে ছেড়ে দেয় পিটিশনার হওয়ার জন্য, আপনাকে না ছাড়ে। তো কাজেই এরকম হওয়ার চান্সেস নেই। আসুন আমরা এবারটা অন্তত একটু স্মার্টলি লড়ি। আমি জিতবো হারবো কিনা জানি না, ঠিক আছে, কেউ জানে না, নোবডি নোস, কেউ বলতে পারে না। ইনফ্যাক্ট হারার দিকে পাল্লা ভারী। আপনি একটা মামলা ডিভিশন বেঞ্চে হেরেছেন, তাও ডিভিশন বেঞ্চটা মানা যায়, আপনি পার্টি ছিলেন না, আপনি এসএলপিতে সুপ্রিম কোর্টে হেরেছেন, আপনি রিভিউতে হেরেছেন, তো কাজেই হতে পারে এবার হারের হ্যাট্রিক হবে, হতেই পারে। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই, তার জন্য আমরা লড়বো আমাদের 100% শক্তি দিয়ে, এবং সেটা 100% শক্তিটা তখনই কাজে লাগবে যখন আমরা ফোকাসডভাবে একটা জায়গায় হিট করতে পারবো। একটা হচ্ছে আর্গুমেন্টের জায়গা, যুক্তি, আর দ্বিতীয়ত ফান্ড। আপনি এক গাদাগুচ্ছ ক্রিয়েটিভ করবেন, এক গাদাগুচ্ছ ক্রিয়েটিভ করা মানে তো এক গাদাগুচ্ছ খরচ, এবং প্রক্রিয়াটাতে আমি বলছি অন্য জায়গায় এই ড্রাফটিং ফাইলিং এই পার্টটা এতটা খরচে ছিল না, এখন ড্রাফটিং ফাইলিং পার্টটাও খরচ সাপেক্ষ, কারণ সিনিয়র কাউন্সিলের সিগনেচার লাগছে। তাহলে ওইখানে তো একটা অ্যামাউন্ট ফিক্সড হয়েই গেল, ওটাতে আপনাকে পে করতেই হবে। তাহলে কেন করবেন এরকমভাবে জিনিসটা? আসুন আমরা পরিকল্পনার মাধ্যমে করি। এবং এর আগে যখন রিভিউ হয়েছিল, রিভিউয়ের সময় একটা দাবি চারিদিকে ছড়িয়েছিল যে MA করা যাবে না, তো রিভিউয়ের তাতে অসুবিধা হবে। তো আলটিমেটলি কিন্তু কেউ MA করেনি। সেই কোঅপারেশনটা সব মঞ্চের তরফ থেকে করা হয়েছিল, যতদিন না রিভিউ উঠছে কেউ MA করেনি। তার সঙ্গে এটাও সবাইকে অ্যাপিল করা হয়েছিল যে কেউ আগে করবেন না, রিভিউ আগে SSCকে ফাইল করতে দিন, আগে স্টেট ফাইল করুক, তারপর আপনারা করবেন, ঠিক আছে। তো সেটাও কিন্তু সব সংস্থা রক্ষা করেছিল, কেউ কিন্তু আগে ফাইল করেনি, অপেক্ষা করেছিল যাতে স্টেট ফাইল করে তারপর, বা SSC ফাইল করে তারপর তারা ফাইল করেছিল। এই কোঅপারেশনটা কিন্তু সব মঞ্চ করেছিল, এতগুলো মঞ্চ হয়েছিল। আজকে আমি এখান থেকে একটা আবেদন করছি, সেম গোজ ফর কিউরেটিভ। আপনি 7 তারিখ গিয়ে একটা যাচ্ছে তাই জগা খিচুড়ি ফাইল করে দেবেন না, সবাইকে বলবো, আমি নিজেও, ঠিক আছে। অন্তত এইটুকু আমি তো চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে হোক, কিন্তু সেটা সম্ভব হয়নি কোনো কারণে। বাট এবার নাই হতে পারে, প্রত্যেকের ডিফারেন্ট কাজ করার কায়দা, প্রত্যেকে নিজের মতো করে করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমার হয়ে গেল, মানে এটা ম্যাথ রেস হচ্ছে না যে ছেলেটার আগে অঙ্কটা কষা হয়ে গেল দৌড়ি গিয়ে জমা দিয়ে দেবে। দৌড়ি গিয়ে জমা দিয়ে গেলেই প্রথম হওয়া যায় না, অঙ্কটা সঠিক হতে হয়। তো সবার কিউরেটিভ হবে, কাছাকাছি সময়ই হবে, এরকম নয় যে কারোর এবছর ডিসেম্বরে হবে, কারো পরের বছর ডিসেম্বরে হবে, এটা কোনোদিন ঘটবে না। সবার কিউরেটিভ হবে, অন্তত হওয়ার পরে সবাই একটা আলোচনার মাধ্যমে আসবেন, এটা আমার অনুরোধ সবাইকে, ঠিক আছে। অন্তত এই শেয়ারিংটুকু আমাদের হওয়া দরকার। আমরা সবাই একদিকে আছি, আমরা এরকম নয় যে পরস্পরের প্রতিপক্ষ। এখানে ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই,
যে ও জিতে এনেছে মামলাটা আমার হয়ে, কোনো জায়গা নেই এটা, ঠিক আছে? অন্তত হওয়ার পরে সবাই আলোচনার মধ্যে আসুন যে আপনি কিভাবে প্লেস করলেন, আমি কিভাবে প্লেস করলাম, আমাদের যুক্তিগুলো কি হলো। কারণ রিভিউয়ের মতো নিশ্চয়ই এখানেও হতে পারে যে একজনেরটা ক্যান্সেল হলো, বাকিদেরটাও ক্যান্সেল হয়ে গেল। এবার একজন যা খুশি লিখে গিয়ে ওখানে জমা দিয়ে এলেন, তার জন্য যেন বাকিরা পেনালাইজ না। একসঙ্গে আমরা সাবমিশন করব কাছাকাছি ডেটে, এবং যদি সবারটা ক্যান্সেল হয় একসঙ্গে হবে, সেটা হতেই পারে, সবারটাই ক্যান্সেল হতে পারে। কিন্তু এরকম নয় যে কোঅপারেশনটা আমরা রিভিউয়ের ক্ষেত্রে করেছিলাম, আপনারা মনে করে দেখুন, রিভিউয়ের ক্ষেত্রে এরকম একটা আবেদন এসেছিল এবং সেই আবেদনটাকে সকলে সাপোর্ট দিয়েছিল। কেউ কিন্তু রিভিউ রিজেক্ট হওয়ার আগে অবধি MASLP চক্করে যায়নি, করেনি, এই কোঅপারেশনটা করেছিল। এবং স্টেট ফাইল করার আগেও কেউ ফাইল করেনি, স্টেট ফাইল করার পরেই, SSC ফাইল করার পরেই কিন্তু সবাই ফাইল করেছিল। তো এবারও আমি আশা করছি আমার আবেদন, করজোরে আবেদন, আমি কেউটা নই, আমি একজন সাধারণ পিটিশনার, আমি করজোরে আবেদন করছি যে কেউ লাভ দিয়ে পড়ে হিরো হওয়ার চক্করে ফাইল করে দেবেন না। একটা আলোচনার মাধ্যমে আমরা সকলে মিলে ফাইল করব, ঠিক আছে? অন্তত এইটুকু আমাদের স্যানিটি দেখানো উচিত। কারণ আমরা মাস্টারমশাই, আমরা দিদিমণি, এবং আমাদের ওপরে এর পরবর্তী যারা আছেন, হয়তো গ্রুপ সি গ্রুপ ডিরও আমাদের এই মামলার সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্টলি না হলেও আমাদের যা ফলাফল আমাদের সেম ফলাফল হতে পারে। তো সমস্ত আনটেন্টেডদের তরফে আমার এটা একটা আবেদন যারা কাজ করছেন তাদের প্রতি, যে সবাই মিলে জিততে হবে। আমাদের মধ্যে ভাগ জিনিসটা খুব বিশ্রী হয়ে যাচ্ছে। এই একটা শুরু হয়েছে এখন PG আর 9-10, আমার দেখলে খারাপ লাগে, ঠিক আছে? তো আমার আবেদন যে সকলে মিলে আসুন, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কাজটাকে একসঙ্গে করার চেষ্টা করি, এবং তার জন্য যারা জিনিসটা বোঝেন না তাদেরকে আমরা একটা প্রপার গাইডেন্স দিই। এক পয়সা ওড়ালে মামলা জেতা যায় না, সবাই মিলে পিটিশনার হওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 জন যেখান থেকে যাদের SLP ড্রাফট নিয়ে কাজটা করা যাবে তারা হন। আমরা একটা নন রিভিউদের নিয়ে রিভিউ করছি, জানিয়ে রাখি। যারা নন রিভিউ আছেন তাদেরকেও আমি সবাইকে পিটিশনার করব না, কোনো প্রয়োজনই নেই সবাইকে পিটিশনার করার, ঠিক আছে? যেহেতু কিউরিওটিভে রিভিউয়ের গ্রাউন্ডগুলোই নেওয়া যায়, কোনো নতুন গ্রাউন্ড নেওয়া যায় না, সেজন্য আমাদের কিছু জিনিস মনে হয়েছে আমাদের আনা উচিত। তো সেগুলোর জন্য আমরা জাস্ট একটা রিভিউ ফাইল করছি। সেই রিভিউটা ডিসমিসডই হবে, কিন্তু অন্তত সেটাকে আমরা গ্রাউন্ডগুলো নিতে পারবো বলে আশা করছি। একটা লাস্ট রিসর্ট যেহেতু, সেই চান্সটা আমরা ছাড়ছি না, যেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এবং সেখানেও আমি বলছি, ধরুন নন রিভিউ যারা আছেন, সাপোজ 100 জন নন রিভিউ আছেন, 100 জনকে আমরা পিটিশনার করবো না, কী লাভ? টাকাগুলোকে নষ্ট করে কী লাভ? সময় নষ্ট করে কী লাভ? প্রচুর ফাইল ওয়ার্কস বাড়িয়ে কী লাভ? যারা আছেন AOR এর ক্লার্ক যারা আছেন, তাদের কাজ বাড়িয়ে বেশি পয়সা গুনে দিয়ে কোনো লাভ নেই তো। এবং সত্যি কথাই তো, আপনার চাকরিটা এখন অবধি ডিসেম্বরের 31 তারিখ অবধি কে বলতে পারে যে সরকার আপনাকে একদম তড়িঘড়ি 1 জানুয়ারি নিয়োগ করে দেবে? আপনি বলতে পারবেন মাথার দিব্যি দিয়ে? করবে এরা? হতেই তো পারে এমন কোনো মামলা এলো, এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করলো যে ডিসেম্বরের 31 হয়ে গেল, আপনার সার্ভিস টার্মিনেট হয়ে গেল, নতুন রিক্রুটমেন্ট করতে সামনের এপ্রিল মাস হয়ে গেল, আপনি 4 মাস বেতনবিহীন বসে রইলেন। যে যন্ত্রণাটা এখন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিরা বুঝতে পারছে, আমরা এখন সেটা বুঝতেই পারছি না, ঠিক আছে? এটা তো ঘটতে পারে, একেবারে স্মুথ যাবে, 31 ডিসেম্বর এটা শেষ হলো, আপনি আবার 1 তারিখ নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছেন হাসি মুখে, নাও হতে পারে এটা। তো কাজেই আপনাকে তো প্রপারলি প্ল্যান করতে হবে ফিনান্সিয়ালি, ঠিক আছে? তো নন রিভিউ যারা আছে, আমি কি করবো আমি বলে দিচ্ছি। নন রিভিউ যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে মোটেই ফাইল করছি না। নন রিভিউ যারা আছেন তাদের মধ্যেও 3-4 জনকে হয়তো বেছে নিলাম, একটা SLP দেখে নিয়ে সঠিকভাবে গুছিয়ে তার এগেনস্টে আমরা করলাম কিছু নতুন গ্রাউন্ডস, যেগুলো আমাদের মনে হচ্ছে সেগুলোকে আমরা অ্যাড করার চেষ্টা করলাম, ঠিক আছে? এবার সেটা অ্যাকসেপ্ট হোক বা রিজেক্ট হোক, হোয়াট এভার ইট ইজ, অ্যাকসেপ্টের কোয়েশ্চেনই নেই, রিজেক্টই হয়তো হবে, কিন্তু সেগুলো আমরা গ্রাউন্ডসগুলোকে আমরা পেলাম এবং সেই গ্রাউন্ডসগুলোকে আমরা কিউরেটিভ ইউজ করবো। এক, দ্বিতীয়ত সবাইকে আমরা, অন্তত আমি যে কিউরেটিভ করব, আমি নিজেই সেখানে পিটিশনার হব না বলে দিয়েছি, এক। এবং দ্বিতীয়ত সেখানে আমরা ওই কয়েকজনকে নিয়েই কিউরেটিভ ফাইল করব। আমার কিন্তু একেবারেই পরিকল্পনা নেই যে আমার সঙ্গে যদি আজকে 200 লোক হাঁটেন, আমি 200 লোককে পেয়েছি মানে যাদেরকে বোকা বানাতে হবে এরকম কোনো পরিকল্পনা আবার নেই। আমি 200 জন লোককে ঘাড়ে করে নিয়ে পিটিশনার করতে যাচ্ছি না। তারপরে যদি আমার সঙ্গে কিউরেটিভ ফাইল না করেন, তাহলে আমি যেরমভাবে পারবো সেরমভাবেই করব। আমি বলবো, হ্যাঁ, একটা আপনার তরফে দায়বদ্ধতা দেখান। আপনি আপনার সংস্থাকে অ্যাসিওর করুন যে স্যার পিটিশনার হই বা না হই আমি থাকবো,
ম্যাডাম পিটিশনার হই বা না হই আমি থাকবো, এইটা আপনার তরফে অ্যাসিওর করা প্রয়োজন। সেই জন্য আপনাকে কিন্তু বাধ্য হয়ে কিছু লোককে আপনাকে পিটিশনার করতে হচ্ছে, কারণ আমাদের তরফেও কিন্তু সারাটা ইকুয়াল নয়। মানে আমরা যে হ্যাঁ একদম ঝাঁপিয়ে পড়বো কোনো অসুবিধা নেই, সেটা অলরেডি আমরা আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, লোকে রেসপন্স করতে চান না। তো আপনার পরীক্ষাটা ভালো হয়েছে মানে কিন্তু আপনি সর্বতভাবে সেফ তা নন। দ্বিতীয়ত আরেকটা জিনিস ভেবে দেখেছেন কি, এই চাকরিটা পেলেও যদি আপনি পরীক্ষা দিয়েও পান, আপনি 7 বছর চাকরি করে এসছেন, 8 বছর চাকরি করে এসছেন, আপনি যদি আবার 1 থেকে শুরু করেন, আপনার কি লস ভেবেছেন? আপনার গ্র্যাচুইটির লস, সকলে আর ডবল ইনক্রিমেন্ট যেগুলো পাওয়ার কথা, 18 ইয়ার্স বেনিফিট, 20 ইয়ার্স বেনিফিট সবাই সব পাবেন কি না সেগুলো আপনারা জানেন না। তাছাড়া আর একটা বড় ব্যাপার আছে, স্যালারিটা না বাড়তে যায়। যে জয়েন করে 30,000 টাকায়, সে হয়তো রিটায়ার করে 1 লাখ টাকায়। আপনার চাকরির কিন্তু লাস্টের দিকের বছরগুলো বাদ যাবে, প্রথম দিকেরগুলো নয়। শুরু করতে হয় 1, 2, 3, 4 দিয়েই। যে লোকটা চাকরি করতে পারত 30 ইয়ার্স, সে যদি চাকরি করে 23 ইয়ার্স, তার যদি 7 ইয়ার্স বাদ যায়, তার 24তম, 25তম, 26তম, 27তম, 28তম, 29তম, 30তম বছর বাদ যাবে, তার 1 থেকে 7 বাদ যাবে না। আপনি যখন আপনার পে প্যাকেটের সর্বোচ্চ সীমায় পৌঁছেছেন, সেখান থেকে বছরগুলো বাদ যাবে। এছাড়া হচ্ছে আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি তো আছেই, আমি সেগুলো তো করছি না। আপনি সেই মানে সব জায়গাতেই বঞ্চিত হবেন, পেনশনের ক্ষেত্রেও হবেন, আপনার বেসিক পে ধরে যে ক্যালকুলেশন হয় সব জায়গায় হবে। তো তাহলে এটা ভাবুন না, আপনার 2016 সালে যে পরীক্ষাটা দিয়ে আপনি পেয়েছিলেন, SLST 1 যে আপনি পেয়েছিলেন, তার বেনিফিটসগুলো স্টিল সেগুলো চলে যাচ্ছে আপনার থেকে। কাজেই আমাদের প্রপার ওয়েতে প্ল্যান করতে হবে। আমি আবারও বলছি যে এটা আমি জিতে যাব আমি বলতে পারি না। যদি আমাকেও বলেন পল্লববাবু আপনি যে বলছেন, তাহলে SLST 1-এ যদি একটাই কিউরেটিভ ফাইল হয় আমরা জিতে যাবো, তো আমি গ্যারান্টি করতে পারবো। এটা নয়, এটা মানে জোর জবরদস্তি ঝগড়া করা হবে। কিন্তু আমি বলতে চাইছি এটাই যে একটা ফাইল করা যা, 40টা ফাইল করা তা, উইথ প্রপার গ্রাউন্ডস। আর যদি আপনি প্রপার গ্রাউন্ডস না দেন, তাহলেও একটা ফাইল করা যা, 40টা ফাইল করা তা, কারণ সব কটাই ক্যান্সেল হবে। ঠিক আছে, আমাদের একটু বিচক্ষণতা দেখাতে হবে। আপনি নিজেরা চিন্তা করুন, চাইলে আপনারা দল করে কোনো কলকাতায় যারা ভালো আইনজীবী, কারো পরামর্শ নিন। ঠিক আছে, একজন ভালো আইনজীবী পরামর্শ নেওয়ার জন্য কত টাকা নেবেন? এই জাস্ট এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কত টাকা নেবেন? 5,000 টাকা নেবেন, 10,000 টাকা নেবেন? আপনারা 100টা লোক 100 টাকা করে দিলে হয়ে যায়। কারো পরামর্শ নিন না যে কি বলছেন, যে স্যার এখানে কি আমি পিটিশনার হলে কোনো এক্সট্রা বেনিফিট পাবেন? এরম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আবারও বলছি, আমাদের দুজনের তরফেই একটা জায়গা তৈরি করতে হবে, যারা জিনিসটা কন্ডাক্ট করছেন আর যারা এফেক্টেড হবেন। যারা কন্ডাক্ট করছেন তাদের তরফে ক্ল্যারিটি রাখতে হবে, তাদেরকে বলতে হবে যে সবাই পিটিশনার হয়ে কোনো লাভ নেই, আপনাদের দায়বদ্ধ রাখার জন্য আমাদের এই মডেলটা। একইভাবে যারা উল্টো দিকে আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে তাদের এই মডেলে আসতে হচ্ছে কেন। তার মানে নিশ্চয়ই আমাদের তরফে দায়বদ্ধতার অভাব আছে। আমরা মামলা করার পরে ভুলে যাই, আমরা আন্দোলনটাকে আমাদের আন্দোলন বলে মনে করি না। আমরা সবসময় মনে করি কেউ না কেউ আছে যে আমাদের হয়ে সামনে লড়ে দেবে, সেটাও কিন্তু বাস্তব না। ঠিক আছে, তো যাই হোক, এখন তো আর বাকিগুলোর জায়গা নেই, এখন একদম ধারে আমরা আছি। এখন আইনি যুদ্ধই আছে আমার যেটা মনে হয়, আন্দোলনের জায়গা খুব বেশি আর নেই। ঠিক আছে, আপনি এক্সাম দিয়ে দিয়েছেন, তো আইনি যুদ্ধ যেখানে আছে সেখানে আমি বলবো প্লে স্মার্টলি। কিউরেটিভ পিটিশন কম হলেই ভালো, পিটিশনার কম হলেই ভালো। ঠিক আছে, ফালতু এই ক্লামজি যে আর কি ডেস্ক ওয়ার্ক, সেটাকে এড়ানো যাবে, প্রপার ড্রাফটিংয়ে মন দেওয়া যাবে, প্রপার সিনিয়র কাউন্সিল হায়ারিংয়ে মন দেওয়া যাবে, সঠিক কাজটা করা যাবে। 2, ব্যস্ত হয়ে কিউরেটিভ না করে দিতে আমি রিকোয়েস্ট করব সবাইকে। তার কারণ হচ্ছে কিউরেটিভ অ্যাকসেপ্টেন্সের কোনো টাইম নেই। ওই ফালতু টেনশন, কালকে কি না করলে আর কিউরেটিভ নেবে না, ওরকম ব্যাপার নয়। ঠিক আছে, ডিলে কন্ডন হবে এবং কিউরেটিভ ফাইল আপনি করতে পারবেন। ডিলের জন্য কিউরেটিভ রিজেক্ট হয়ে যাবে না, এটা নিশ্চিত থাকুন। ঠিক আছে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। প্রপারলি ড্রাফটিং হোক, প্রপার যুক্তি যাক,
কম সংখ্যক যাক, আমরা লাস্টবার অন্তত স্মার্টলি লড়াই করার চেষ্টা করে দেখি। একদিন আমরা যা করেছি বিস্তর ছড়িয়েছি, সেখানে আমিও ইনভলভড, আমি প্রত্যেকটা ধাপে শিখছি, আমিও প্রচুর জানি এরকম নয়, চেষ্টা করছি, পড়ছি। ফিজিক্সের চেয়ে আইনগত জিনিসপত্র, জাজমেন্ট এ কদিনে বেশি পড়েছি, লোকের সঙ্গে আলোচনা করেছি, শেখার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে বিস্তর ধমক খেয়েছি। আমি কত বড় বোকা সেটা প্রতি মুহূর্তে রিয়েলাইজ করেছি, তবু শেখার চেষ্টা ছাড়িনি। তো আমি যেটুকু জেনেছি, যেটুকু শিখেছি, আমি আপনাদের বললাম। আপনারা ভাবুন সবাই মিলে পিটিশন করতে যাওয়াটা জরুরি কিনা, 1। 2, আপনি দায়বদ্ধ থাকতে পারবেন কিনা। একটা 200 জনের গ্রুপ হবে স্যার, একটা 200 জনের গ্রুপ হবে ম্যাডাম, সেই 200 জনের গ্রুপে 2 জন প্রতিনিধি থাকবেন যাদের এসএলপিগুলো আমরা পিক করব বা যাদের রিভিউ ড্রাফটটা পিক করা হবে। বাকি 198 জনকে কিন্তু এটা বলতে হবে যে আমরা থাকবো লাস্ট অবধি, উই উইল ফাইট টিল দ্য এন্ড। এইটা কিন্তু থাকতে হবে, এটা কিন্তু আমার আপনার সবার তরফে আসা দরকার। যদি সেটা করতে না পারেন তাহলে SLST 1 ফিরে আসবেন। অলরেডি রাস্তাটা ভীষণ সরু, এবার এই ভীষণ সরু রাস্তায় কীভাবে যেতে হয় জানেন? সার বেঁধে একসঙ্গে নিয়ম মেনে। যদি সেখানে ঠেলাঠেলি করতে যান, না আমি না আমি না আমারটা, সবাই পড়ে যাবে। সেই ঘটনাটা বারবার করে ঘটছে। আর এখন তো আমাদেরকে সবাই দেখে, আমাদের মধ্যে লড়াই আছে কিনা সেই জিনিসটা বাইরেও লোকে দেখছে, ফ্রেশার্সরা দেখছে। এখন এই জিনিসগুলো, এই 9-10 ভার্সেস পিজি, এগুলো খুব লজ্জাজনক। আসুন আমরা অন্তত শেষ ধাপে এসে মাস্টারমশাই দিদিমণির মতো আচরণ করি, আমরা চেষ্টা করি। আমার যেটা বলার আমি বললাম, আমার পরিকল্পনাটা আপনারা শুনে নিলেন যে একটা লাস্ট রিভিউ হচ্ছে, এবং সেখানেও সবাইকে নিয়ে মোটেই রিভিউ হচ্ছে না, রিভিউ হচ্ছে সামান্য কিছু মানুষকে নিয়ে। সেই রিভিউটার মাধ্যমে আমরা যে নতুন রিভিউটা একটা করবো, সেটা ডিসমিস হোক বা যাই হোক, সেই গ্রাউন্ডসটাকে আমরা কিউরেটিভে ব্যবহার করতে চলেছি। আমরা কিউরেটিভ, আমি কিউরেটিভ একটাই ফাইল করব, ঠিক আছে? এতে কোনো সন্দেহ নেই। এক গাদা গুচ্ছ কিউরেটিভ আমি ফাইল করতে যাচ্ছি না। আপনারা যারা আছেন, আপনারা একবার একটু আলোচনা করুন, একটু চিন্তা করুন, সবাই মিলে গিয়ে পিটিশনার হওয়ার আদৌ কোনো বাস্তব প্রয়োজনীয়তা আছে, নাকি এটা স্রেফ মনের শান্তি হচ্ছে, আর কিছু না। আপনারা লয়ারদের কাছ থেকে পরামর্শ নিন, অথবা যারা আইন জানেন, বোঝেন, যাদের ওপর আপনি ডিপেন্ড করতে পারেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আর ওই লাস্ট পয়েন্টটা, কিউরেটিভটা যেন সবার একসঙ্গেই ফাইল হয়। আপনারা রিয়েলাইজ করুন দুটো জিনিস। এক হচ্ছে SLST 1টা চলে যাওয়াটা, এটা একটা সম্মানের ব্যাপার, এটা একটা অত্যন্ত অসম্মানের জিনিস হচ্ছে যেটা হচ্ছে, কারণ আমরা কেউ চুরি করিনি, আমরা জানি। আর যেখানে প্রসেসটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আপনি ক্যান্ডিডেট হলেন কিনা যায় আসে না, ঠিক আছে? প্রসেসটা চ্যালেঞ্জ। আপনি দেখুন যে রিভিউয়ের যে রায় দিয়েছে, সেখানেও বলছি যে ক্যান্ডিডেটরা ভালো ভালো ছিল, আমরা জানি। আনটেন্টেড ক্যান্ডিডেটদের নাকি সর্বোচ্চ আর কি মানে সুবিধা দেওয়ার চেষ্টা সুপ্রিম কোর্ট করেছিল, ঠিক আছে? আমরা আনটেন্টেড সেটা অ্যাকসেপ্টেড, এবং আনটেন্টেডদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা সুপ্রিম কোর্ট করেছিল, ঠিক আছে? তো আলটিমেটলি কে চ্যালেঞ্জ? সিলেকশন প্রসেস তো দাদা আমার আপনার জন্য সেম ছিল। আপনি পিটিশনার হলেন বলে আপনি বেঁচে যাবেন, আর আমি পিটিশনার হইনি বলে আমাকে কোর্ট বলবে না তুমি তো পিটিশনার হওনি, কোর্ট ফি দাওনি, পয়সা দাওনি, তারা তোমার হবে না। এটা হয় না, ঠিক আছে? এরকম নয় ম্যাটারটা। একটু বুঝুন, আমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে না, প্রত্যেকের সঙ্গে কথা বলুন। আমি তো বলবো 2 পয়সা খরচ করে একটা লিগ্যাল এইড নিন। কিউরেটিভ একটা খরচের জায়গা, অনেক খরচ, লম্বা খরচ, তার জন্য আগে বরং একটা আইনজ্ঞের পরামর্শ নিয়ে নিন। ক্যালকাটা হাইকোর্টে অনেক ভালো ভালো আইনজীবী আছে। আমার মাথায় সব থেকে ভালো আইনজীবী যার নাম আছে, তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি অবশ্যই মিসগাইড করবেন না, তো পরামর্শ নিয়ে নিন, ঠিক আছে? যে কী করা উচিত, ইন্ডিভিজুয়াল যাওয়ার দরকার আছে কিনা। আমি যেটা বললাম, আমাদের ক্ষেত্রে কিন্তু ইন পার্সন ট্রিটমেন্ট হয়নি, ইন রেম হয়েছে। কাজেই আপনি আলাদা করে পিটিশন ফাইল করে কিছু ঘন্টা করে নিতে পারবেন। তাহলে যে টাকাটা, যে সময়টা, যে শক্তিটা, সেটাকে আসুন আমরা একটু প্ল্যান্ড ওয়েতে ইউজ করি। হ্যাঁ, চেষ্টা করা যাক যাতে ভালো কিছু হয়। সম্ভাবনা কম, অবশ্য করেই কম। আপনারা আপনাদের তরফে একটু রেসপন্সিবিলিটি রাখুন। ওই সবাই ফাইল না করে কম লোক ফাইল করি, কম খরচের ব্যাপারটা মেটাই। উকিলদের পেট ভরানোর দায়িত্ব আমাদের নয়, এই চক্করে যাবেন না, ঠিক আছে? অলরেডি আমরা অনেক খরচ করেছি, ঠিক আছে? লয়ার্সের পেট ভরানোর জন্য আমরা এখানে বসে নিই। আমাদের অনেক, প্রত্যেকের সাংসারিক দায়িত্ব আছে, এবং সেটা আমাদের পালন করতে হবে। আপনার সন্তানের দায়িত্ব আপনার বয়স্ক মাতা পিতার দায়িত্ব আপনার, সেই দায়িত্বটা আপনাদের আছে।
মাথায় রাখুন, ঠিক আছে? লয়ার্সের দায়িত্ব আপনি নিতে হবে না, অলরেডি গত এতগুলো বছর ধরে অনেক করেছেন তাদের জন্য, ঠিক আছে? আর বিশেষ কিছু বলবো না। আর ওই কিউরেটিভটা একসঙ্গে করার একটা করজোড়ে আবেদন সবার কাছে আমার রইল, ঠিক আছে? তারা অনেক দিন ধরে কাজ করছেন, তারা আইনপত্র খুঁটিনাটি অবশ্যই ভালো বোঝেন, তারা এটাও বুঝবেন। এবং এর আগেও যে আবেদনগুলো এসেছিলো সেটা সমস্ত মঞ্চ রক্ষা করেছে। যার ইচ্ছা হয়েছে কি একটা রিভিউ ফাইল করে দেয়নি বা করে দেয়নি, ঠিক আছে? এমএ সেই সময় ডিউরিং রিভিউ কোনো এমএ করেন, হ্যাঁ? তো যখন সেই সময় সকলে আবেদন রক্ষা করেছেন, আশা করি এখনও হবে। একটু আসুন না আমরা এবার পরস্পরের প্রতি কোঅপারেশন মডেলে যাই, আর রেশারেশি নয়। আমরা চেষ্টা করি পরস্পরের প্রতি কোঅপারেশন রেখে লাস্ট আইনি লড়াইটুকু লড়তে, ঠিক আছে? সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো করে পুজো কাটান, যতটা সম্ভব ভালোভাবে কাটানো চায়, কারণ বাচ্চাগুলো আছে আমাদের, ওদের কোনো দোষ নেই, ওরা কিচ্ছু জানে না। ঠাকুর ঠাকুর দেখুন, ঘুরুন ফিরুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, আর ভাবুন আপনি যে পেশায় এসছেন সেখানে ভাবতে পারার কথা। ভাবুন কোনো কাজ করার আগে যে কীভাবে কাজটা করলে ভালো হতে পারে, ঠিক আছে? তারপর করুন যার যা সিদ্ধান্ত। সত্যি যদি কারো মনে হয় যে না আমার পিটিশনার লিস্টে নাম চাই, তিনি সেভাবে এগোনোর নিশ্চয়ই কোনো না কোনো মডেল পাওয়া যাবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। ভাবতে পারাটাই আমাদের পেশার প্রথম দায়িত্ব। এটাই আমরা বাচ্চাদের শেখাই। আমি কোনোদিন ফিজিক্স শেখাই না, আমি শেখাই যে প্রবলেমটা ট্রাই কর, আরেকবার পড়, দেখ পারবি, কি দেওয়া আছে, ঠিক আছে? আপনিও সেভাবেই শেখান, ম্যাথামেটিক্স বা বাংলা বা যাই হোক, ঠিক আছে? তো আমরা যখন বাচ্চাদের ভাবতে শেখাই, আমাদের নিজেদের ভাবতে পারার কথা, যে যা আছে সেই কন্ডিশনে পিটিশনার বেস রায় হতে পারে কিনা, বা আমরা কীভাবে অ্যাক্ট করলে আমাদের জন্য ফিনান্সিয়ালি বা ইত্যাদি আমাদের কীভাবে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা ড্র করতে পারবো, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার পুজোর শুভেচ্ছা, শুভ শারদিয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ।